আমরা একটু চায়না, রাশিয়া, ভারতের অবস্থান একটু এই যুদ্ধকে কেন্দ্র করে আপনি কিভাবে বিশ্লেষণ করবেন? জি জি আম, আমার মনে হয় যুদ্ধটাতে সবচেয়ে বেশি লাভবান হচ্ছে রাশিয়া। এখানে ইরানও লাভবান হচ্ছে না, ইসরায়েলও না, আমেরিকাও না, সবচেয়ে লাভবান হচ্ছে রাশিয়া। কারণ রাশিয়ার এই যুদ্ধটা শুরু হওয়ার পরে আমেরিকা বাধ্য হয়েছে যে পৃথিবীকে এক ধরনের জ্বালানি ক্ষেত্রে স্থির রাখার জন্য রাশিয়ার উপর থেকে, তেলের উপর থেকে স্যাংশন তুলে নিতে বাধ্য হয়েছে এবং বলছে তোমরা তোমাদের তেল বিক্রি করতে পারবা। যুদ্ধ শুরু হওয়ার আগে যেমন এই যে আপনার মনে আছে যে ভারতের উপর যুক্তরাষ্ট্র ব্যাপক ক্ষেপে গেছিল, তারা যেহেতু রাশিয়ার কাছ থেকে তেল কিনে, এই জন্য বাড়তি ট্যারিফ দিয়ে 50% নানান কিছু করেছিল, তাদের ভিসা নিয়ে হাঙ্গামা করেছিল। কিন্তু এখন যুক্তরাষ্ট্র নিজেই ভারতকে বলছে যে ইটস ওকে, তোমরা রাশিয়ার কাছ থেকে তেল কিনতে পারো, এবং অন্যান্য দেশ তো কিনছে, ইউরোপ ইনক্লুডেড। রাশিয়ার তেল যেহেতু স্যাংশন দেওয়া ছিল, ওরা নির্দিষ্ট কিছু বাজারে তেলটা বিক্রি করতে পারতো যুদ্ধের আগে। যেমন চীন কারো কথা না শুনে রাশিয়ার কাছ থেকে তেল কিন্তু ডিসকাউন্টেড প্রাইসে। পৃথিবীতে যখন তেলের দাম ছিল $60 পার ইয়ার কি ব্যারল, তখন রাশিয়া বিক্রি করতো $57, 60-এরও বেশি ছিল। এখন পৃথিবীতে তেলের দাম হয়ে গেছে $115-20, রাশিয়া এখন $100 সেই তেলই বিক্রি করছে। তাই রাশিয়ার যে নিজের যুদ্ধ ইউক্রেনের বিরুদ্ধে, এটা চালানোর জন্য তার যত ধরনের আর্থিক সম্পদ দরকার তারা এই যুদ্ধের মাধ্যমে পেয়ে যাচ্ছে। এটা হলো রাশিয়ার কথা। রাশিয়ার দ্য সেম টাইম তারা কিন্তু ইরানের সাথে ভিতরে ভিতরে সহযোগিতাও করছে। যেমন ইরানের যে সুপ্রিম লিডার মোস্তফা খামেনি, তিনি কিন্তু বর্তমানে মস্কোতে আছে চিকিৎসাধীন অবস্থায়। কারণ আপনারা জানেন যে ইসরায়েল যখনই কারো নাম ঘোষণা করে, মাথাতে বাউন্টি ধরে দেয় যে তাদেরকে আমরা সরিয়ে ফেলবো, উইদিন এ ম্যাটার অফ 6-7 days তারা কিন্তু এটা করে ফেলে। লারিজানি বলেন, যাই বলেন। আপনি এটাও জানেন যে ইরানের যে পররাষ্ট্রমন্ত্রী আরাকচির কথা বললাম একটু আগে, তাদের যে স্পিকার, ওই যে তার নাম হচ্ছে কি জানি নামটা, তার নাম হচ্ছে গালিপাপ বা সামথিং, তার বিরুদ্ধেও ঘোষণা করে দিয়েছিল তাদেরকে মেরে ফেলবে আর কি। পাকিস্তান রিকোয়েস্ট করেছে ইসরায়েলকে, যেহেতু আমরা আলোচনাতে রয়েছি যুদ্ধবিরতির, এবং আলোচনাতে পররাষ্ট্রমন্ত্রী আরাকচি ইম্পর্টেন্ট পার্সন এবং স্পিকার একজন ইম্পর্টেন্ট পার্সন, ইরানি স্পিকার আর কি পার্লামেন্ট, তাদের দুজনের নামটা তোমরা হিট লিস্ট থেকে সরিয়ে নাও। চিন্তা করেন, তারা রিকোয়েস্ট করার পরে, আমেরিকা বলার পরে তাদের নাম আপাতত তারা সরিয়ে নিয়েছে। চিন্তা করতে পারেন, আদারওয়াইজ ইউ ক্যান বি অ্যাসিওরড যে উইদিন নেক্সট 3-4 days তাদের কতল করে ফেলতো। এটা হয় অনেক কারণে, কারণ ইরানের ভিতরে ওদের প্রচুর রাজাকার আছে, আমাদের মুক্তিযুদ্ধে যেরকম রাজাকার ছিল, মানে স্পাই আর কি, মানে কি বলে, এটা ইসরায়েলের স্পাই ইরানি জনগণ। এটা আনফরচুনেটলি আমাদের জনগোষ্ঠী বলতে মুসলিম জনগোষ্ঠী সবখানেই মনে হয় এরকম মির্জাফরের গাদ্দারে ভর্তি থাকে। তারা কিন্তু বলে দেয় আসলে যে ওরা কোথায় আছে, সুপ্রিম লিডাররা কোন রুমে ঘুমায়, কত নম্বর, এইভাবে তারা টার্গেট করে মেরে ফেলে। যেটা আমি বলতে চাচ্ছি, মুস্তাফা খামেনি যে নতুন লিডার, সে আহত হয়েছিল প্রথম দিনের আক্রমণে। তার ফাদার যেখানে মারা গেল, তার ওয়াইফ মারা গেল, তার বাচ্চা মারা গেল। তার চিকিৎসার জন্য এবং তাকে এক ধরনের প্রোটেকশন দেওয়ার জন্য তাকে মস্কোতে এখন আছে, কারণ যাতে আর কি অন্তত এই লিডারকে মেরে না ফেলে। তা আমি যেটা বললাম, রাশিয়া কিন্তু ইরানকে যথেষ্ট ভিতরে ভিতরে সাহায্য করে যাচ্ছে, এই যে ইন্টেলিজেন্স দিয়ে আর কি। চীনের ব্যাপারটা একটু ইন্টারেস্টিং। ধরে নেওয়া হয় চীনও কিছু হেল্প ওদের করছে, যে জিপিএস দিয়ে, চীনের বাইডু জিপিএস, সেইগুলো ইরানকে ব্যবহার করতে দিচ্ছে বলেই ধরে নেওয়া হয় গত বছরের তুলনায়, গত বছর জুনের তুলনায় এই বছর ইরান যে আক্রমণগুলি করছে ইসরায়েলে কিংবা মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে, সেগুলি অনেক বেশি প্রিসাইজ এবং নিখুঁত হচ্ছে। কারণ চাইনিজ যে জিপিএস সিস্টেম ওরা ইউজ করে, সেটাকে আবার আমেরিকান রেডার সিস্টেমে অনেকটাই ফাঁকি দেওয়া সম্ভব, যেহেতু দুই সিস্টেম। আমরা যেমন গুগল ম্যাপ ইউজ করি না, গুগল জিপিএস, চাইনা কিন্তু কখনো আমেরিকার জিনিসগুলো ইউজ করে না, কারণ নিজেরটা ওরা ডেভেলপ করেছে, খুবই প্রুডেন্ট। এই জন্য যেটা বলছে, চায়নাও আসলে ইরানকে সাহায্য করে যাচ্ছে, প্রকাশ্যে না, কিন্তু তারা ইরানের পক্ষে রয়েছে। প্লাস হচ্ছে ইরানের তেল কেনা থেকে শুরু করে ওই যে কিছু কিছু সমরাস্ত্র দিয়ে ওরা হেল্প করছে। ইন্ডিয়ার কথা আপনি জিজ্ঞেস করছেন এরপরে, ইন্ডিয়ার ব্যাপারটা আসলে, ইন্ডিয়ার যে তেল পরিবহনের যে জাহাজ, সেগুলি কিন্তু
ইরান যেতে দিচ্ছে, হুম মানে হরমুজ প্রণাল দিয়ে। ইন্ডিয়াও 6টা দেশের একটা, ইন্ডিয়া, বাংলাদেশ, চায়না আর কি স্পেন এরকম। তো ইন্ডিয়ার জিনিসটা খুব ইন্টারেস্টিং, কারণ ইন্ডিয়া কিন্তু যুদ্ধটা শুরু হওয়ার 2 দিন আগে মাত্র ইসরায়েলে গিয়ে ঘুরে এসেছিল নরেন্দ্র মোদী, হুম এবং সেটা নিয়ে অনেক আলোচনা আছে যে নরেন্দ্র মোদী অ্যাবসলিউটলি তাদেরকে গো হেড দিয়ে এসেছিল, অথবা ইসরায়েল তাদেরকে জানিয়ে রেখেছিল যেরকম একটা জিনিস আসছে সামনে। আর আপনি হয়তো জানবেন ঐতিহাসিকভাবে ভারতীয় সরকার সবসময় যে জোট নিরপেক্ষ যে আন্দোলন তার প্রধানে ছিল, নেহেরুর সময়ে, বা তারাই ছিল জোট নিরপেক্ষ যে গোষ্ঠী আর কি। কিন্তু নরেন্দ্র মোদী আসার পর থেকে কিন্তু ওরা এই যে প্যালেস্টাইনকে এসে তার অতটা সাপোর্ট করে না। ওরা সবচেয়ে বেশি খাতির বর্তমানে হচ্ছে আমেরিকার পরে ইসরায়েলের সাথে সবচেয়ে খাতির দুনিয়াতে হচ্ছে এখন ইন্ডিয়া ইসরায়েলের সাথে। তো সেই সূত্র ধরে মনোজগতে ইন্ডিয়া আসলে ইসরায়েলের পাশে আছে, কিন্তু ইরানের সাথে আবার তাদের ঐতিহাসিকভাবে কিছু কিছু বিজনেস আছে, যেমন চৌবাহার যে আর কি, ইরানের একটা বড় বন্দর আছে নাম চাবাহার বা এরকম। হ্যাঁ, চাবাহার যে ইয়েটা আর কি সমুদ্র বন্দর, সেটা মানে বিল্ডিং এ সেটা পরিচালনায় ইন্ডিয়ার অনেক রোল রয়েছে, এখনো আছে। সুতরাং ইন্ডিয়ার সাথে ইরানের সম্পর্ক এখনো ভালো, কিন্তু ওরা আন্তরিকভাবে আসলে ইসরায়েলের বেশি কাছে মনের দিক থেকে। ওরা ইরানকে সেরকম কোনো সাপোর্ট ওরা করছে না। ইন্ডিয়া যেহেতু বিশাল একটা দেশ, ইরান এটা বুঝে গিয়েও তাদের বিরুদ্ধে কথা বলছে না, অ্যাজ লং এজ ইন্ডিয়া তাদের বিরুদ্ধে না দাঁড়িয়ে যায় আর কি। কিন্তু ইন্ডিয়া ইরানের বিরুদ্ধে এখনো দাঁড়ায় নাই, কিন্তু আমার দৃষ্টিতে মনোজগতে তারা ইসরায়েলের কাছে আছে। এই হচ্ছে 3টা দেশের অবস্থান আর কি।